যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের সেকেন্ড পার্টে চলে যাব। অনেক দিন ধরে আমরা অপেক্ষা করতেছি সেকেন্ড পার্ট ক্লাস স্টার্ট করার জন্য। তো আমি সেকেন্ড পার্টের আসলে এই চ্যাপ্টারটার সাথে মিলে ফার্স্ট পার্টটা, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারটা তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যা নিয়ে আসলে আজকে ক্লাস শুরু করব। তো আমি ফার্স্টে এই চ্যাপ্টারটা টোটাল একটা ছোট্ট কনসেপ্ট দিচ্ছি যে পুরো চ্যাপ্টারটায় কি কি বিষয় আছে বা কি কি বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তারপর আমি তোমাদেরকে নরমালি যেভাবে পড়াই প্রশ্নগুলো আগে দিব, তোমরা প্রশ্নগুলো লিখবা, লেখার পর আমি স্টেপ বাই স্টেপ আমার টপিকস আলোচনা করা শুরু করব। ওকে, তো আমি অনেক কিছু পড়াবো যেগুলো হয়তো তোমাদের বইয়ে সব থাকবে না, জাস্ট জ্ঞান অর্জনের জন্য পড়াবো আর কিছু না। বাট জ্ঞান অর্জনের পাশাপাশি তোমাদের যেটা লাগবে সেটা তো থাকবেই। ওকে, এইটাই, আর কিছু না। তো আমরা এখন শুরু করব আমাদের সেকেন্ড পার্ট। বিসমিল্লাহ দিয়ে আমাদের সেকেন্ড পার্টের জার্নি আজকে ফার্স্ট স্টার্ট হতে যাচ্ছে। তো আজকে কতটা পড়বো দেখা যাক, কতটা পড়া যায়। খুব কঠিন কিছু না, সেকেন্ড পার্ট কিন্তু ফার্স্ট পার্টের চেয়ে অনেক মজা। অনেক স্টুডেন্ট, আমি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের মধ্যে যদি কথা বলি, স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের পড়াটাকে বেশি পছন্দ করে এবং বলে যে এটা বেশি মজা পায় পড়ে তারা। ঠিক আছে, এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে সেকেন্ড পার্টটা অনেকটা বাস্তবে তারা চোখে দেখে বা বাস্তব রিলেটেড। যেমন আমি বিদ্যুতের কথা বললে তারা কারেন্ট সম্পর্কিত বিষয়গুলো চোখের সামনে তাদের আছে, দেখতেছে। স্থিতরিতের অনেক কিছু তারা দেখে, চুম্বকেরও অনেক কিছু তারা দেখেছে, আলো সেটাও তারা বাস্তবে অনেক এক্সাম্পল তারা দেখছে বা দেখে, প্রতিনিয়ত তাদের সামনে চলাচল আছে। সেমিকন্ডাক্টরটা আমাদের চারপাশে, মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ, টিভি সবকিছু সেমিকন্ডাক্টর। অর্থাৎ এই সেকেন্ড পার্টের ম্যাক্সিমাম চ্যাপ্টার হচ্ছে আমাদের বাস্তব অভিজ্ঞতা, বাস্তব জগতের সাথে মিল আছে, বিধায় স্টুডেন্ট এটাকে ইমাজিনেশনে খুব দ্রুত চলে যেতে পারে, যার কারণে দেখা যায় যে এই চ্যাপ্টারগুলো তাদের বেশি ভালো লাগে। অর্থাৎ ফার্স্ট পার্টের তুলনায় সেকেন্ড পার্টটা পড়ে সবচেয়ে বেশি মজা পায়। দুইটাই মজা পায়, বাট সেকেন্ড পার্টটা মজা পায় কারণ চিন্তাটা তারা ইজিলি করে ফেলতে পারে। ওকে, তো সেকেন্ড পার্টটা খুব একটা কঠিন চ্যাপ্টার না বা কঠিন কিছু না। ওকে, সেকেন্ড পার্টের একদম বড় চ্যাপ্টার যদি আমাকে বলা হয় খুব বেশি বড় কোন চ্যাপ্টারটা, অবশ্যই সেকেন্ড পার্টের চ্যাপ্টার নাম্বার 4 আর চ্যাপ্টার নাম্বার 6। এই দুইটা চ্যাপ্টার ছাড়া সবগুলোই এভারেজ চ্যাপ্টার, খুব বেশি বড় না আর খুব বেশি সময় লাগার মতো চ্যাপ্টারও না, যদি এইচএসসি সিলেবাসের কথা চিন্তা করে আমরা কাজ করি। বাট এইচএসসি পাশাপাশি যদি ভর্তি সম্পর্কিত কিছু বিষয় নিয়ে কথা বলা যায় তাহলে একটু বড় হয়, বাট ফার্স্ট পার্টের চ্যাপ্টারগুলোর মধ্যে তো আহামরি বড় হবে না। ওকে, তো আমাদের আজকে যে ফার্স্ট চ্যাপ্টারটা সেটা অলরেডি বলেছি, তাপগতিবিদ্যা। তা আমি তাপগতিবিদ্যার আগে সামারি টানতেছি, এই চ্যাপ্টারটা আমরা আসলে কি পাবো মেইনলি, তাপগতিবিদ্যা। তো এই চ্যাপ্টারটার নাম থেকে আমরা একটা বিষয় যেটা বুঝি সেটা হচ্ছে আমরা তাপ নিয়ে পড়ালেখা করব এখানে, এবং সেই তাপটাকে গতিশীল করব। অর্থাৎ তাপের গতি নিয়ে যে বিদ্যাটা সেটা নিয়ে আমরা আলোচনা করব, যে তাপ গতিশীল হইলে কি কি ঘটনা ঘটতে পারে, তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কি হইতে পারে। ওকে, এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো তাপের এই যে গতি কথাটা বললাম, এই গতি কথাটার উপর ভিত্তি করে আসলে চ্যাপ্টারটাকে তিনটা ভাগে বিভক্ত করে ফেলা যায়। ওকে, আমি এই শুধু গতির উপর কনসেপ্টটাকে উপর ভিত্তি করে এই চ্যাপ্টারটাকে তিনটা পার্টে বিভক্ত করে ফেলি। একটা হচ্ছে তাপ গতিবিদ্যা, সূত্রের উপর ভিত্তি করে বলবো তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র। ওকে, এইটা থাকবে আমাদের একটা পার্ট। সেকেন্ড যে পার্টটা থাকবে সেটা হচ্ছে তাপ গতি বিদ্যার প্রথম সূত্র। এটাকে আমি থিওরিটিক্যাল সূত্র বলে থাকি, মানে আমরা বই পুস্তকের ভাষায় যে ক্যালকুলেশনগুলো হিসাব করব সেটা, বাট প্র্যাকটিক্যালি যেটা আমরা আউটপুট হিসেবে পাবো সেটা আসলে আমাদের প্র্যাকটিক্যালি যেটা সেটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। ওকে, তো ভাইয়া এই যে তিনটা পার্ট, এই পার্টটায় আসলে বেসিক্যালি আলোচনা করা হয়েছে তাপ বিভিন্ন স্কেল নিয়ে, তাপমাত্রা পরিমাপের স্কেল, দ্যাট ইজ থার্মোমিটার গুলো নিয়ে এই পার্টটায় আলোচনা করা হয়েছে। এইটা তোমরা কিছুটা পরিচিত, 9, 10 তোমরা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, কেলভিন, সেলসিয়াস, ফারেনহাইটের সাথে সম্পর্কগুলো নিয়ে কাজ করছো। তো এখানে হয়তো কিছুটা অ্যাডভান্স আসবে। ওকে, অনেকগুলো ডেফিনিশন তোমাদের চোখের সামনে চলে আসবে। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা, এখানে অনেকগুলো বিষয় আছে, আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা আছে, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অর্থাৎ কি প্রক্রিয়া তারা কাজ করে, গতিশীল হয়, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা আছে। তো আমি সামারি আকারে যেহেতু বলতেছি সেই জন্য বলতেছি এই পার্টটার স্পেশাল পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, জাস্ট চ্যাপ্টারটা সামারি বলতেছি। আমাদের মেইন পার্ট যেটা আসলে এই চ্যাপ্টারে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া।
সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই পার্টটার মধ্যে মেইন হচ্ছে এটা। অর্থাৎ আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেম ফেস করব আমরা আসলে মূলত এই পার্ট দুটার মধ্যে ফেস করব। এদের সাথে অন্যরা রিলেটেড থাকবে, আপেক্ষিক তাপগুলো রিলেটেড থাকবে। আচ্ছা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যেটা, এটাতেও সেম একই রকম ভাবে সামারি আকারে আমাদের যে মেইন পার্ট অর্থাৎ ম্যাথমেটিক্যাল কনসেপ্টের উপর চিন্তা করে যে পার্টগুলো সেটাই বলতেছি। এখানে আমরা পাবো বেসিক্যালি তিনটা পার্ট। একটা হচ্ছে তাপীয় ইঞ্জিন সম্পর্কিত, আরেকটা হচ্ছে আদর্শ ইঞ্জিন সম্পর্কিত, আর ফাইনালি হচ্ছে এনট্রপি সম্পর্কিত। অর্থাৎ তিনটা পার্ট এখানে, তাপীয় ইঞ্জিন, তারপরে হচ্ছে তোমার আদর্শ ইঞ্জিন, আর লাস্ট হচ্ছে এনট্রপি। তো এখন আসলে এই চ্যাপ্টারে স্যারদের সবচেয়ে বেশি পছন্দ এনট্রপিটাই। এনট্রপি সবার সাথে মিলায় কোশ্চেন করাও যায়। তো এই হচ্ছে আমার এই চ্যাপ্টারের পুরো চ্যাপ্টারটার সামারি আকারে হাইলাইটিং টপিকগুলো। এখান থেকে আমরা স্কেল সম্পর্কে অঙ্ক করা শিখবো বা স্কেল সম্পর্কে নলেজ নিব। এখান থেকে আমরা এই যে তাপটা যে যাতায়াত করে, কি প্রক্রিয়ায় সে কাজ করে, সেই প্রক্রিয়া আছে 4 রকমের মোটামুটি ভাবে। আমরা যদি বলি 5 রকমের বেসিক্যালি। তো আমাদের এইচএসসি তে মেইনলি আলোচনা হয়েছে সমষ্টি এবং রুদ্ধতাপীয় নিয়ে, ঠিক আছে। আমাদের এরপরে যেটা আছে সেটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমরা তাপীয় ইঞ্জিন নিয়ে পড়ালেখা করতে হবে, আদর্শ ইঞ্জিন নিয়ে করতে হবে, পাশাপাশি এনট্রপি নিয়ে করতে হবে। তো এই যে পার্টগুলা 1 2 3 4 5 6টা, টোটাল 6টা পার্ট আছে এখানে মেইন। এদেরকে ক্লিয়ার করার জন্য এদের সাথে সাব অনেকগুলো টপিকস থাকবে বা আসবে, সেটা আসবেই চ্যাপ্টার ওয়াইজ, তোমরা জানো। বাট আমাদের যা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা ফেস করব সব এই যে এই পার্টগুলোর উপর ফেস করব। তো এই হচ্ছে আমার টোটাল চ্যাপ্টারের সামারি। টোটাল চ্যাপ্টারটা মেইনলি 3টা পার্ট, আর যদি আমরা আরেকটু সাবে যাই তাহলে আমাদের আরো কিছু নাম চলে আসবে। ওকে, এই হচ্ছে আমাদের চ্যাপ্টারটা। তো আমি আজকে তোমাদের সাথে যে পার্টটা নিয়ে কথা বলবো বা আলোচনা শুরু করব সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার 0তম সূত্রের কনসেপ্ট থেকে, ঠিক আছে। তো এই সূত্রটাতে আমার যাওয়ার আগে অনেকগুলো বিষয় জানতে হবে। আমি বারবার করে তাপ 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 বলতেছি, এই তাপ জিনিসটা কি এটা আমাকে জানতে হবে। তাপের পরে আমার এখানে স্কেল আসলে কি, তাপের স্কেল না, স্কেল বলতে আমরা বেসিক্যালি কি তাপমাত্রার স্কেল নিয়ে কথা বলি, দ্যাট ইজ থার্মোমিটার নিয়ে কথা বলি। তো আমাদের তাপমাত্রা কি সেটা সম্পর্কে জানতে হবে। এবার তাপমাত্রার স্কেল কিভাবে তৈরি হয়, কোন স্কেলের সাথে কার কি সম্পর্ক, স্কেলে যদি ত্রুটি থাকে সেই ত্রুটিটা কিভাবে আমরা ঠিক করে সঠিক ভ্যালুটা বের করে নিয়ে আসবো, এই যে বিভিন্ন আলোচনা, সেটাই হচ্ছে আমাদের এই তাপগতিবিদ্যার 0তম কনসেপ্টের মধ্যে আলোচনা। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে স্টার্ট করব। তো সবাই যদি সামারিটা রাখতে চাও তোমরা একটু লিখে ফেলো, তারপর আমি মুছে ফেলবো, মুছে আমি এই বিষয়টা স্টার্ট করব। ওকে, আরে আসিফ, এত টেনশন করতে হবে না, ঘামানো ভালো, শরীর থেকে ঘাম ঝরবে, এটা ভালো। সবার তোলা হলে আমি মুছবো, হ্যাঁ একটু আর্লি করো, আমি মুছে ফেলবো। এবার সবাই এটা তোলা হলে খাতা বের করো। আমি কোচিং এ যেভাবে ক্লাস নিতাম সেভাবে আমরা এখন, আমি কোশ্চেনগুলো আগে তোমাদেরকে দিয়ে দিব। তো সবাই একটু কষ্ট করে খাতায় কোশ্চেনগুলো লিখে ফেলো, এটা আমাদের অনেক কাজে আসবে। আর কোশ্চেনের অ্যানসার গুলো যদি তোমরা বলো আমি তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিব কোশ্চেনের অ্যানসার, মানে ডিটেইলস বইয়েরটা যেটা তোমাদের জানতে হয়। আমি তো সবগুলো টপিকস বুঝিয়ে দিবই, ওকে। বাট তোমরা যদি বই থেকে পড়তে চাও বা তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল সেকেন্ড পার্ট বই না থাকে আমাকে অবশ্যই জানাবা, আমি তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিব যাতে তোমাদের পড়ার প্রবলেম না হয়, ওকে। তপন স্যারের পিডিএফ, পুরো বইটার পিডিএফ মেবি আমার ল্যাপটপে খুঁজলে পাবো। তো আমি তোমাদেরকে তপন স্যারের পিডিএফটা পাঠিয়ে দিব যদি কারো কাছে বই না থাকে। তো আমরা আজকে যেটা পড়বো সেটার উপরে কোশ্চেনগুলো লিখে ফেলো, ওকে। হয়তো পুরো সব আজকে শেষ হবে না, চেষ্টা করব ম্যাক্সিমাম শেষ করে ফেলার জন্য। তো সবাই একে একে কোশ্চেন লেখো, ভাইয়া বলতেছি কোশ্চেনগুলো লেখো, আমি বলতেছি। মুশফিক, হয়তো তোমার নেটের প্রবলেম হতে পারে, আমাদের এখানে আমরা মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছি। তারপর আমি একবার চেক করে নিচ্ছি। আমাদের এখানে ঠিক আছে, সমস্যা নেই, তুমি তোমার নেটটা একটু চেক করো। ভাইয়া কোশ্চেনের পিক দেওয়া যাবে না, কারণ কোশ্চেন আমি আসলে রাফে লিখছি, ঠিক আছে। তোমরা একটু কষ্ট করে দ্রুত লিখে ফেলো, কোশ্চেনগুলো খুব ছোট ছোট করে লেখো। ফার্স্ট কোশ্চেনটা লেখো, তাপ কি?
আচ্ছা আমি ছবি পাঠানো না, ছবি পাঠালে বুঝবা না। দেখো আমি বলি, তোমরা দ্রুত লিখে ফেলো, আমি এখানে আবার এখান থেকে দেখে সাজায় বলতে হবে, ঠিক আছে? তোমরা লেখো তাপ কি, কোশ্চেন গুলো লিখে ফেলো, তাপ কি? সেকেন্ড কোশ্চেন, তাপের উপর যে দুটি মতবাদ আছে, মতবাদ দুটি আলোচনা করো। তাপের উপর যে দুটি মতবাদ আছে, মতবাদ দুটি আলোচনা করো। থার্ড কোশ্চেন, তাপ কয় প্রকার, কি কি? তাপ কয় প্রকার, কি কি? তারপরে লেখো তাপের উৎসগুলো কি কি, অর্থাৎ আমরা এই যে তাপটা পাই, কোথা থেকে আমরা এই তাপগুলো পাই, সেই সোর্সটা কি, সেই সোর্সগুলো কি কি, কোশ্চেনটা লেখো। আচ্ছা আমি তোমাদেরকে ছবিটা পাঠাচ্ছি, তোমরা একটু চেক করে দেখো তোমরা বুঝতে পারো কিনা। যদি বুঝতে পারো তাহলে আর আমি বলতে চাচ্ছি না, ঠিক আছে? সবাই একটু চেক করে দেখো বুঝতে পারো কিনা। তোমরা দেখো আমি এই যে পাঠাচ্ছি, তোমরা চেক করে দেখো, তোমরা ছবি বুঝতে পারলে আমি আর বলবো না, আমি সরাসরি ক্লাসে চলে যাব। দেখো তোমরা বুঝতে পারতেছো কিনা, আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, সবাই একটু চেক করো দেখো। কোশ্চেনগুলো যদি বুঝতে পারো তাহলে আর বলবো না, আমি ক্লাসে চলে যাই। ওকে, আচ্ছা ঠিক আছে আসিফ, ধন্যবাদ। বোঝা যাচ্ছে যেহেতু, তাহলে তোমরা কোশ্চেনগুলো ওভাবেই নোট করে ফেলো। তো আমি এখন ফার্স্টে যেহেতু চ্যাপ্টারটা শুরু করতেছি, চ্যাপ্টারটার নাম তাপ গতি বিদ্যা, অর্থাৎ তাপের গতি নিয়ে আমরা পড়ালেখা করব। তো তাপের গতি নিয়ে পড়ালেখা করার আগে ফার্স্ট আমাদের কিন্তু বুঝতে হবে তাপ জিনিসটা কি, তাই না? তো এইখানে তাপ জিনিসটা কি, আমি এটাকে বোঝানোর জন্য তোমাদেরকে জাস্ট একটা কথা বলি। আমরা যদি ধরো সাপোজ বরফের মধ্যে হাত দেই, তাহলে আমরা কি একটা অনুভব পাই, কি অনুভব পাই, যে আমাদের একটু ঠান্ডা লাগে, রাইট কি না? আবার আমি সেই হাতটাকেই যদি ফুটন্ত পানির মধ্যে দেই, বা ধরো একটু মোটামুটি বরফের চাইতে গরম কোনো একটা পানির মধ্যে হাত দেই, তখন কিন্তু আমরা একটা অনুভব পাই কি, একটু উষ্ণতা অনুভব করি, রাইট কি না? হাত একটু গরম অনুভব করি। তো দুইটার মধ্যে পার্থক্যটা কি, যে যেখানে বরফের মধ্যে হাত দিছি তখন নিশ্চয়ই এখানে কিছু একটা ছিল না, যার জন্য আমি এখানে কি ঠান্ডা অনুভব করছি। আর যখন গরম পানিতে হাত দিয়েছি তখন সেখানে আমি গরম অনুভব করতেছি, তার মানে এখানে নিশ্চয়ই কিছু একটা অ্যাড হয়েছে। তো এই যে আমার দুই ক্ষেত্রে এই যে একটা ফিলিংস বা অনুভবের মধ্যে যে পার্থক্যটা কিসের কারণে হয়েছে, যেই জিনিসটা বা যে রাশিটার কারণে এই পার্থক্যটা হয়েছে, বেসিক্যালি ওই রাশিটাকে আমরা বলে থাকি তাপ। ওকে, তো এইভাবে তো আর আমরা তাপের সংজ্ঞা দিলে হবে না, এটা তোমাদের বোঝার জন্য বললাম যে তাপের বিষয়টা আমরা কিভাবে ফিল করতে পারি। তো তাপ জিনিসটা কি, তাপ জিনিসটা হচ্ছে, আমরা এক কথায় যদি এটাকে বলি, এটা হচ্ছে তাপ এক প্রকার শক্তি। ওকে, তোমরা যদি সংজ্ঞা দাও, জ্ঞানমূলকের সংজ্ঞা এভাবে দিয়ে দিতে পারো, তাপ এক প্রকার শক্তি, যার দ্বারা আমরা কি করতে পারি, যে একটা বস্তু ঠান্ডা না গরম তা সম্পর্কে একটা অনুভূতি নিতে পারি। ওকে, তাহলে তাপ এক প্রকার শক্তি, যা আমাদের কোনো বস্তু ঠান্ডা না গরম তার একটা অনুভূতি জন্মায়। তো সংজ্ঞাটা হচ্ছে এটাই হবে, যে তাপ এক প্রকার, বইয়ের ভাষায় আমরা যদি পরীক্ষা ভালো লিখতে চাই তাহলে আমাদেরকে এটাই লিখতে হবে, তাপ এক প্রকার শক্তি, যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। তাহলে সবাই তাপ কি আমরা বুঝতে পারলাম। ওকে, তো আমরা এখন তাপ কি এটা নিয়ে আমরা সংজ্ঞা দিয়ে ফেললাম, কোনো সমস্যা নাই।
তো তাপ নিয়ে দুইটা মতবাদ আছে, একটা হচ্ছে ক্যালোরিক মতবাদ আর একটা হচ্ছে তোমার গতীয় মতবাদ। ওকে, তো ক্যালোরিক মতবাদটা আসলে একটু আগে যেরকম বলছি ওইরকমই, যে একটা ঠান্ডা বস্তু আর একটা গরম বস্তুর মধ্যে তফাৎ যেটা, সেই তফাৎটাকে একজন ব্যক্তি বা তোমরা এখানে তারা প্রাচীন যুগে অনেক আগে এটাকে বলতো যে এই তফাৎটুকু হচ্ছে একটা ক্যালোরি। ওকে, এই ক্যালোরিটা থাকলে কোনো বস্তু গরম মনে হবে, এই ক্যালোরিটা তার মধ্যে না থাকলে সে ঠান্ডা মনে হবে। ওকে, এটাই তারা ক্যালোরিক একটা মতবাদ দিয়েছে, যে ক্যালোরি হচ্ছে এমন একটা রাশি, যে রাশিটা কোনো বস্তুতে যদি উপস্থিত থাকে তাহলে বস্তুটা গরম মনে হবে বা গরম অনুভূত হবে, আর যদি এটা বস্তুতে উপস্থিত না থাকে তাহলে বস্তুটাকে আমরা ঠান্ডা অনুভব করবো বা তুলনামূলকভাবে ঠান্ডা অনুভব করবো। ওকে, তার উপস্থিতি কম বলে। তার মানে যে বস্তুটার মধ্যে ক্যালোরিকের পরিমাণ যত বেশি সেই বস্তুটা তত বেশি গরম হবে, আর যে বস্তুটার মধ্যে ক্যালোরিকের পরিমাণ যত কম সেই বস্তুটা তত ওই অন্য বস্তুর তুলনায় ঠান্ডা মনে হবে। ওকে, এইটা ছিল ক্যালোরিক মতবাদ। আচ্ছা, তো ক্যালোরিক মতবাদের পরে যেটা সবচেয়ে গ্রহণযোগ্য এবং ক্যালোরিক মতবাদকে ডিলিট করা হয়েছে প্রায়, সেটা হচ্ছে আমাদের গতীয় মতবাদ। গতীয় মতবাদের ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, যে আমি বিজ্ঞানের নামটা তোমাদেরকে একটু পড়ে শোনাই। ওনার নামটা হচ্ছে কাউন্ট রামফোর্ড। ওকে, উনি 1798 সালে একটা ঘটনা থেকে এই কথাটা বলছেন। কাউন্ট রামফোর্ড 1798 সালে। ওকে, একটা ঘটনা উনি কি করছেন, উনি কামানের জন্য মানে কামান বানাইতে গিয়ে উনি ড্রিল করতেছেন। তো ড্রিল করতে গিয়ে তোমরা ওটা মোটামুটি একটা লোহার তৈরি একটা ইয়া থাকে, টানেল তৈরি করে একটা। তো এই ড্রিল করতে গিয়ে উনি দেখে সেখানে কিছু হিট তৈরি হয়েছে। ওকে, মানে যেখানে ড্রিল করতেছিল তোমরা দেখবা দেয়াল যখন ড্রিল করো বা কোনো লোহার কিছুকে ড্রিল করো বা কাঠকেই ড্রিল করো না কেন, সেখানে দেখবা তোমরা যে জায়গাটা ড্রিল করতেছো ওই জায়গাটা গরম হয়ে গেছে। ওকে, তো উনি ড্রিল করতে গিয়ে দেখে যে ওখানে কিছু তাপ উৎপন্ন হয়েছে এবং ওই তাপের উপরে কোনো বরফ রাখলে দেখা যায় বরফটা গলে যাচ্ছে। ওকে, তো উনি যেটা বুঝতে পারলো যে উনি যে ড্রিলটা করতেছে ওই ড্রিল মেশিনের উনি যে শক্তিটা দিয়েছে সেই শক্তিটা এখানে তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তো ভাইয়া এখানে শক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। কি শক্তি? তো আমরা যে ড্রিলটা চালাচ্ছি এটা একটা মেকানিক্যাল ডিভাইস এবং এখানে যে শক্তিটা সেটা একটা যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তিটা কিসে পরিণত হলো? তাপ শক্তিতে পরিণত হলো। ওকে, তো এখান থেকে আমরা মোটামুটি ভাবে তাহলে বলে ফেলতে পারি যে তাপ কিন্তু এক ধরনের শক্তি। যান্ত্রিক শক্তি থেকে যে নতুন করে শক্তিটা পাচ্ছি সেটাও তো একটা শক্তি, তাই না? আমরা শক্তির যে অবিনশ্বরতা কনসেপ্টগুলো থেকে যেটা জানি, তাহলে তাপ এক প্রকার শক্তি। এখন যান্ত্রিক শক্তিতে ঘটনাগুলো কি ঘটে? আমি যদি ড্রিলের কথা বলি বা এখানে কি হয় যে ড্রিল মেশিনটা যখন ঘুরে তখন সে কামানের ওই প্লেটটার সাথে কি হয়, সংঘর্ষ বা ঘর্ষণে লিপ্ত হয়। তো ঘর্ষণে যখন লিপ্ত হয় তখন তাদের মধ্যে কি সেখানে একটা তাপ তৈরি হয়েছে। তো ড্রিলটা যখন ঘুরতেছিল তখন তার যে অণুগুলো তারা কি একটা গতিশক্তি পাইছে। তাহলে আমার ওই গতিশক্তি অণুগুলো যত বেশি গতিশক্তি পাইছে তাপের পরিমাণও উনি দেখতে পাইছে তত বেশি পাওয়া যাচ্ছে। তাইলে একটা কথা বলা যায় যে অণুগুলোর গতিশক্তির সমষ্টি কিন্তু আমরা বলতে পারি আমাদের মোট তাপ শক্তির সমান। ওকে, তো এখানে এই যে গতির কনসেপ্ট থেকে সে তাপ পাচ্ছে, তাই তার কথা অনুযায়ী এই আমাদের এটাই হচ্ছে গতীয় কনসেপ্ট। তো এটাই আমরা সব ক্ষেত্রে দেখতে পাই। আমরা ধরো একটা কারেন্টের তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহ দিলাম, এখন এই বিদ্যুৎ প্রবাহটা কিসের মাধ্যমে হবে? অবশ্যই কিছু কণার মাধ্যমে হবে, রাইট? চার্জিত কণার মাধ্যমে হবে। এই কণাগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যখন গতিশীল হয়ে যাতায়াত করবে তখন তাদের মধ্যে কি হবে? সংঘর্ষের মাধ্যমে সেখানে কিছু তাপ পাবো। তার মানে এখানেও গতিশীলতা থেকে আমরা কি পাচ্ছি? তাপ পাচ্ছি। তো এটা ছিল তার গতীয় কনসেপ্ট। তো তাপের উপরে দুই ধরনের কনসেপ্ট বা দুই ধরনের মতবাদ আছে। একটা হচ্ছে কি আমাদের ক্যালোরিক মতবাদ, অর্থাৎ ক্যালোরিক এটা একটা এমন একটা রাশি যে রাশিটাকে ওনারা কল্পনা করছে যে এটা একটা রাশি, এই রাশিটা থাকলে বস্তু গরম হবে, না থাকলে বস্তু ঠান্ডা হবে। আর গতীয় মতবাদে কি বলছে যে অণু পরমাণুর যান্ত্রিক গতিশক্তি যেটাকে বলি আমরা, যান্ত্রিক গতিশক্তির মাধ্যমে যে তাপটা যে শক্তিটা উৎপন্ন হয়, যান্ত্রিক গতিশক্তি এবং সংঘর্ষ মিলায় যে শক্তিটা উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে আমাদের তাপ শক্তি। তো এটা ছিল তার গতীয় কনসেপ্ট থেকে। তো এই দুই ভাবে আমাদের তাপ শক্তি সম্পর্কে মতবাদ দিচ্ছে, বাট এখন পর্যন্ত আমরা সর্বজন স্বীকৃত এবং গৃহীত মতবাদ হচ্ছে আমাদের তাপের গতীয় মতবাদ যেটা। ওকে, তো এটা ছিল আমাদের মতবাদগুলো। তো আমরা তাপ কি জানলাম? সবাই আশা করি তাপ কি ক্লিয়ার? আচ্ছা, আমি মোবাইলটা সাইলেন্ট করে দিচ্ছি।
তো তাপ কি আমরা অলরেডি জেনে ফেলছি যে তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জানায়। তাপের সম্পর্কে দুই ধরনের মতবাদ আছে, একটা ক্যালোরিক মতবাদ, একটা গতীয় মতবাদ। দুইটা নিয়ে আমরা মোটামুটি ভাবে হালকা পাতলা ভাবে পড়ছি। এখন তাপের প্রকারভেদ কতটা, তো তাপ বেসিক্যালি আমরা নরমালি সকল সার্বিকভাবে সাধারণভাবে আমরা বলতে পারি তাপ তিন প্রকার। তাপের প্রকারভেদ আমি বলবো তাপ তিন প্রকার। ওকে, তাপ হচ্ছে তিন প্রকার। এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে কি আমরা অনুভব করি, হ্যাঁ, তো ওইটাকে আমরা বলে থাকি অনুভূত তাপ। অনুভূত তাপ। আরেকটা হচ্ছে বিকীর্ণ তাপ। অনুভূত তাপ, বিকীর্ণ তাপ, আর লাস্ট আরেকটা জিনিস হচ্ছে সুপ্ত তাপ। সুপ্ত তাপ। এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে আমরা তিন প্রকার এভাবে ভাগ করি। একটা হচ্ছে অনুভূত তাপ, আরেকটা হচ্ছে বিকীর্ণ তাপ, আরেকটা হচ্ছে সুপ্ত তাপ। এই হলো তাপের বেসিক তিনটা প্রকার। তো অনুভূত তাপ যেটা কি মানে কি অলরেডি আমি আলোচনা করছি, যেটা আমরা অনুভব করতে পারি। তো এই অনুভবটা আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ, বেসিক্যালি চিন্তা করো একজনের শরীরের তাপমাত্রা, এখন আমরা তাপমাত্রা পার্টে আসি নাই, বাট আমরা নরমালি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে ছোটবেলা জন্মের পর থেকে তাপমাত্রা জিনিসটা শুনে আসি, বুঝি। তো ধরো একজনের শরীরের তাপমাত্রা 10, আরেকজনের শরীরের তাপমাত্রা 10, তার মানে এদের মধ্যে কিন্তু অবস্থাগতভাবে, বা ধরো দুইজনই নরমাল পানি, তো দুইজনের নরমাল পানি আমি হাত দিলে আমার একই রকম অনুভব হবে। ওকে, তো দুইজনই নরমাল পানি, তাদের যে তাপ সেম বিধায় কিন্তু আমার কাছে নরমাল মনে হচ্ছে। এখন ধরো একজন হচ্ছে নরমাল পানি, আরেকজন ধরো বাষ্পে পরিণত হয়ে গেল, দুইজনের কিন্তু তাপের ব্যাপার দুই রকম হবে। তো অনুভূত তাপ যেটা, আমি অনুভূত তাপে কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে। তো বেসিক্যালি হচ্ছে যে একটা বস্তু, দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রা পার্থক্য যে তাপের কারণে হতে পারে সেটা হচ্ছে আমাদের অনুভূত তাপ, বা তাপমাত্রা পার্থক্য হইলেই আমরা অনুভব করতে পারবো কিন্তু এই তাপটা। ওকে, এছাড়া কিন্তু কখনো অনুভব করা যায় না। আমরা এই ধরনের তাপটা, অর্থাৎ যে সকল তাপকে আমরা অনুভব করতে পারি সেগুলোই হচ্ছে আমার অনুভূত তাপ। আর এটা একমাত্র তাপমাত্রার পার্থক্য হইলে আমাদের এই তাপটা আমরা অনুভব করতে পারবো। এখন অনুভূত তাপ আমরা বুঝতে পারলাম যে এটা তাপমাত্রা পার্থক্য হইলে আমরা পেয়ে থাকি, বা এই তাপটা আমরা বেসিক্যালি ফিল করতে পারি, কোনো কিছুকে টাচ করলে আমরা এটাকে ফিল করতে পারি। এখন এটার অপোজিটে আরেকটা আছে, সেটা হচ্ছে সুপ্ত তাপ। আমরা সবাই এখানে জানি সুপ্ত তাপ জিনিসটা কি, আমরা ক্লাস 9 এ আমরা পড়ে আসছিলাম সুপ্ত তাপ জিনিসটা কি। যে একটা বস্তুর স্টেট চেঞ্জ করে সুপ্ত তাপের মাধ্যমে, সে কিন্তু তার নরমাল ব্যাপার যেটা, যে সে তার অবস্থা যেটা, সে পানিই থেকে যাচ্ছে। বা বরফ কি করতেছে, তো বরফের যে ব্যাপারটা, বরফ কি করে তার সুপ্ত তাপটাকে রিসিভ করে কি করতেছে, সে বরফ থেকে পানিতে চলে আসতেছে। আবার পানি কি করে, একটা সময় গিয়ে তার বাষ্পীভবনের সুপ্ত তাপটাকে করে সে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। তো যেটাই হোক, এই যে সে বরফ থেকে পানিতে আসতেছে, তাদের কিন্তু তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয় না, তাপমাত্রা কিন্তু সেম থাকে। ওকে, তো এই তাপটা আমরা অনুভব করতে পারি না। এই তাপটা হচ্ছে কি তোমার অবস্থাকে পরিবর্তন ঘটায়, এক অবস্থা থেকে আরেক অবস্থায় সে চলে যাচ্ছে, কিন্তু তাদের তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না, আর এই তাপটা আমরা অনুভব করতে পারি না। তো এই ধরনের তাপগুলোকে আমরা সুপ্ত তাপ বলতে পারি। ওকে, আর বিকীর্ণ তাপ যেটা, এটা তোমরা সবাই দেখো, সকালবেলা উঠলেই সূর্য সুন্দর করে তোমাদেরকে কি করতেছে, একটা আলো দিচ্ছে, এবং সেই আলোটা দিন যত বাড়তেছে একটু উষ্ণ হয়ে উঠতেছে, এবং দুপুরবেলা অনেক গরম লাগে কিন্তু এই তাপটা, ঠিক আছে। তো সূর্য থেকে অনেক দূর দূরান্ত পার হয়ে আমাদের কাছে যে তাপটা আসে বিকিরণ প্রক্রিয়া, ওই তাপটাকে আমরা বলে থাকি বিকীর্ণ তাপ। ওকে, তো আশা করি অনুভূত তাপ কি, এই ক্ষেত্রে তাপমাত্রা পার্থক্য থাকবে। সুপ্ত তাপ কি, এই ক্ষেত্রে তাপমাত্রা পার্থক্য থাকবে না। আর বিকীর্ণ তাপ কি, সেটাও আমরা বুঝতে পারছি। তো এই তিনটা তাপ যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এই তাপটা পাই কোথা থেকে, অর্থাৎ তাপের সোর্স কোথায়, সেটা নিয়ে একটু আলোচনা করবো। তো সবাই তাপের প্রকারভেদটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। সবার তাপের প্রকারভেদগুলো ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। ভেরি গুড মুশফিক, বাকিরা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও। তাহলে আমরা তাপের সোর্সগুলো কি কি আমি বলে দিচ্ছি।
খুব বেশি এক্সপ্লেইনে যাব না, তোমরা বুঝতেই পারো। আমি যদি ফার্স্টেই বলি সূর্য তাপের সোর্স, তোমরা বিলিভ করতে হবে, এটা বিলিভ করার মতোই জিনিস যে আমরা সূর্য থেকে তাপ পেয়ে থাকি, তাপের একটা সোর্স সূর্য, ঠিক আছে। এরকম ভাবে অনেক কিছু আছে। যান্ত্রিক শক্তি মানে একজনের সাথে একজনকে চড় মারলে তার গালের মধ্যে দেখবা টাপ, যেখানে চড় মারছো সেখানে গরম হয়ে যায়, সেও গরম অনুভব করবে, তুমিও কিন্তু মোটামুটি গরম অনুভব করবে। তো এটা যে ঘর্ষণ হয়েছে, দেয়ালে মারতেছি, এখানেও কিন্তু আমার ঘর্ষণ হচ্ছে, এখানেও তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে যান্ত্রিক শক্তিও কিন্তু আমাদের তাপ সৃষ্টির একটা সোর্স হিসেবে কাজ করে। তারপরে আমরা বিদ্যুৎ, আমি যে তারের এক মাথায় ভোল্টেজ ব্যবহার করার ফলে কি হয়ে গেছে, যে চার্জ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে কি করে, আমাদের ধনাত্মকটা আর নিম্ন ভোল্টেজ থেকে ইলেকট্রন তোমার নিম্ন থেকে উচ্চ দিকে গতিশীল হচ্ছে, তো তাদের গতির মাধ্যমে যে বিদ্যুৎ প্রবাহটা হচ্ছে, সেখানে যে সংঘর্ষ হয়, সেখানে দেখবা কারেন্টের তার গরম হয়ে যায়। তাহলে এখানে কি বিদ্যুৎ প্রবাহের ফলেও কিন্তু আমাদের তাপ পাচ্ছে, তার মানে বিদ্যুৎও কিন্তু আমাদের তাপের একটা সোর্স। কয়লা থেকে আমরা তাপ পাই, তার মানে কয়লা আমাদের তাপের একটা সোর্স। ভূগর্ভস্থ খনির ভিতরেও কিন্তু তাপ আছে, তার মানে ভূগর্ভস্থ খনি আমাদের তাপের একটা সোর্স। ওকে, তো আমি সোর্সগুলোর নামগুলো লিখে দিচ্ছি, তোমরা একটু সেটা লিখে রাখো যে তাপের বিভিন্ন সোর্স আছে বা উৎস আছে তাপ পাওয়ার, সেই উৎসগুলো আমি নামগুলো লিখে দিচ্ছি। তাপের উৎস, তাপের উৎস কোথা থেকে আমরা তাপ পেতে পারি সেই উৎসগুলো লিখে দিচ্ছি। নাম্বার 1 আমরা সূর্য থেকে পেতে পারি, নাম্বার 2 আমরা যান্ত্রিক শক্তি থেকে পেতে পারি, নাম্বার 3 আমরা বিদ্যুৎ থেকে পেতে পারি, বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি থেকে আমরা তাপ শক্তি পেতে পারি, নাম্বার 4 আমরা কয়লা থেকে পেতে পারি, নাম্বার 5 ভূগর্ভস্থ খনিতে, ঠিক আছে। ভূগর্ভস্থই বলো, মানে ভূগর্ভ থেকে আমরা পেতে পারি। আর চিন্তা করো আমরা কিভাবে পাইতে পারি। ধরো আমি পানি যখন বাষ্পায়িত হয়ে যায়, মানে নরমাল পানি থেকে সে বাষ্পে পরিণত হয়, সেখানেও কিন্তু তাপ পেয়ে যাচ্ছে, অর্থাৎ পানি তার অবস্থা এক অবস্থা থেকে আরেক অবস্থায় গেলে তখন কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে। বরফ থেকে পানিতে আসতেছে, তার মানে কিন্তু তাপ উৎপন্ন হয়েছে, ঠিক আছে, বা তাপ ব্যবহার হয়েছে বা তাপ পাওয়া যাচ্ছে। আমি যদি পানি থেকে বরফে তাকে নিয়ে যাই, তখন কিন্তু সে তাপটা ছেড়ে দিয়ে যাইতে হবে, তাহলে আমি সেখানে তাপ পাচ্ছি, তার মানে অবস্থার পরিবর্তন থেকে আমরা তাপ পেতে পারি, অবস্থার পরিবর্তন। ওকে, তো কয়লার এটাকে আসলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বলে থাকে। তো যাই হোক, সমস্যা নেই। তো এই যে সোর্সগুলো, আরো অনেক সোর্স থাকতে পারে, বাট বেসিক মেইন সোর্সগুলো হচ্ছে এগুলোই, যে এগুলো থেকে আমরা কি তাপ পেয়ে থাকি। তো তোমাদের যদি এই কোশ্চেনটা আসলে হয়তো অনুধাবন আসতে পারে যে তাপের উৎস কোথায় বা কি কি থেকে, কোন কোন জায়গা থেকে আমরা তাপ পেতে পারি। তো এটা হচ্ছে তাপ পাওয়ার সোর্সগুলো। ওকে, তো সবাই ভালোভাবে মুখস্থ রাখবা আশা করি। তো এখন এই যে তাপ, আমি আবার ফার্স্ট থেকে একবার করে নিয়ে আসবো। সবার তোলা হলে আমাকে বলো। আচ্ছা, সুপ্ত তাপটা তো হচ্ছে যে কোনো বস্তু তাপমাত্রা পরিবর্তন না ঘটায়া, মূল কথা হচ্ছে যে তাপমাত্রা পরিবর্তন ঘটবে না, কিন্তু সে তার অবস্থার পরিবর্তন করবে। করতে গিয়ে সে কি করে, একটা তাপ ছেড়ে দেয়। পানি থেকে বরফ হইলে সে তাপ কি করবে, ছাড়বে। বরফ থেকে পানিতে হলে সে তাপ কি করবে, গ্রহণ করবে। তো মূল কথা হচ্ছে যে কোন একটা বস্তু বা কোন একটা পদার্থ তার অবস্থা তাপমাত্রা পরিবর্তন না ঘটায়া অবস্থার পরিবর্তন ঘটাতে গিয়ে যে তাপটা পাওয়া যায় বা যে তাপটা উৎপন্ন হয় বা গ্রহিত হয়, সেটাই হচ্ছে আমাদের সুপ্ত তাপ। ঠিক আছে আসিফ, বুঝতে পারছো? আসিফ, সুপ্ত তাপ ক্লিয়ার কিনা এখন বলো। আচ্ছা, লেখা হয়ে গেছে। সুপ্ত তাপটা বুঝতে পারছো কিনা আসিফ আমাকে বলো। এখন এই যে তাপ, এই তাপের ফলে কি হয়, মানে এই তাপ দিয়ে আমাদের কি হইতে পারে বা কি ঘটনা ঘটতে পারে। আমি একটু আগে যে সোর্স গুলো বলছি, এই সোর্স গুলোর ভিতরেও কিন্তু তাপের ফলাফল কিছু চলে আসে। তাপের ফলে আমরা কি করতে পারি, তাপের ফলে আমাদের কি হয়, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটতেছে, ঠিক আছে।
তারপরে বস্তুর প্রসারণ ঘটে, তাপ দিলে কি হয়, একটা লোহাকে আমি তাপ দিলে লোহা প্রসারিত হয়ে যায়, তাপ সরায় নিলে সংকুচিত হয়, আমরা জানি। তাহলে তাপের ফলে তাপ আমার প্রসারণ হয়, তার মানে বস্তুর প্রসারণ ঘটে, কঠিন বস্তুর প্রসারণ ঘটে। ওকে, আচ্ছা। তারপরে তরল বস্তু তারাও কিন্তু প্রসারিত হচ্ছে, তারা বায়বীয় বস্তুগুলা, গ্যাসীয়টা তো আরো বেশি, ঠিক আছে। আচ্ছা, তো প্রসারণ তাপের ফলে আমার তরল, কঠিন, বায়বীয় সবার মধ্যেই আছে। তাপের ফলে আমাদের এই ঘটনাটা ঘটতে পারে। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে কি, যে তাপমাত্রার পরিবর্তন ঘটে যায়। তাপমাত্রা, তাপ দিলে কি হয়, কেউ যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তাকে আমি এক্সট্রা তাপ দিলে সে 2 হবে, 3 হবে, 4 হবে। তার মানে কি, বস্তুটার তাপমাত্রার পরিবর্তন ঘটে যাচ্ছে। তাহলে আমি তাপ দিলে বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটে। আবার আমার তাপের ফলে কি হয়, তাপের ফলে আমরা আরো অনেকগুলো ঘটনা ঘটাতে পারি। সেটা হচ্ছে কি, যে তাপের মাধ্যমে কিন্তু আমাদের অনেকের প্রাণ নাশ হয়ে যায়। মানে তাপের ফলে আমরা কিন্তু জীবন হুমকির সম্মুখীন হতে পারি। এখন ধরো পৃথিবী চালাইতে গেলে, পৃথিবী চলতে গেলে কিছু না কিছু তাপ, অল্প পরিমাণের তাপ দরকার আছে, বা একটা সহনীয় মাত্রার তাপ দরকার আছে। কিন্তু এই তাপের পরিমাণটা যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে কি হবে, আমাদের জীবন হুমকির সম্মুখীন হয়ে যাবে। তার মানে তাপ বেশি হয়ে গেলে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে। যেমন আমরা এখন অনেকে প্রায় একটা ওয়ার্ড ব্যবহার করি, গ্রিন হাউস ইফেক্ট। হ্যাঁ, এটা বলতে আসলে কি, এটা বলতে আমরা আসলে গ্রিন হাউস তৈরি করার মাধ্যমে সূর্যের তাপটাকে ধরে রাখার ব্যবস্থা করা হয়। হ্যাঁ, তো আমাদের পৃথিবীও এখন কার্বন ডাই অক্সাইড দ্বারা চারপাশ থেকে বেষ্টিত হয়ে এই গ্রিন হাউস ইফেক্ট যেভাবে কাজ করে, ওইরকম একটা ঘটনা ঘটতেছে। আর দিনে দিনে পৃথিবীটা উষ্ণ হচ্ছে। তো পৃথিবী উষ্ণ হচ্ছে, এর মিনিং কিন্তু পৃথিবীতে তাপের পরিমাণটা বাড়তেছে। তো যত বেশি তাপমাত্রা বাড়তেছে, দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের খুব কষ্ট হয়। বেসিক্যালি গরমের দিনগুলো আসলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, এবং অনেকে দেখা যায় এসি ম্যান্ডেটরি হয়ে যায়, যে এসি লাগবেই, আমার এসি ছাড়া চলবেই না, ঠিক আছে, এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে। তো কতদিন এসি তো কাজ করবে, যতদিন পর্যন্ত সে পরিবেশের তাপমাত্রাটা কম থাকবে বা তারতম্য করতে পারবে। এটা আমরা এই চ্যাপ্টারে শিখবো ইনশাআল্লাহ, সামনে আসতেছে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে পাবা এটা, যে এসি কতদিন পর্যন্ত কাজ করবে, এরপর আর কাজ করতে পারবে না। ওকে, তো যদি ডে বাই ডে আমাদের পারিপার্শ্ব অর্থাৎ পৃথিবীটা উষ্ণ হইতেই থাকে, তাহলে আমাদের জীবন নাশের হুমকি আছে, আমাদের মানে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার চান্স আছে। ওকে, তাহলে এগুলো সবই কিন্তু তাপের প্রভাবে ঘটে। তো আমরা অনেক রকমের কাজ আছে, তোমরা চিন্তা করলেই বাবা তাপের প্রভাবে কি কি ঘটে, আমি কয়েকটা আলোচনা করলাম। হ্যাঁ, আচ্ছা, তো আমরা কি তাপ কি শিখলাম, আমরা তাপের মতবাদ দুইটা জানলাম, তাপ কয় প্রকার সেটা জানলাম, তাপ কোথা থেকে পাচ্ছি সেটা সম্পর্কে আমরা জানলাম, তাপের ফলে কি হয় এটাও আমরা জানলাম। এখন এই যে তাপের ফলাফল, এই ফলাফলের মধ্যে আমি একটা কথা বলছি, তাপমাত্রার পরিবর্তন। আমাদের আজকের মেইন বেসিকটা আসলে এই তাপমাত্রার পরিবর্তনের উপর ভিত্তি করে আলোচনা হবে, ঠিক আছে। অর্থাৎ এই তাপের ফলাফল সবগুলোকে বাদ দিয়ে আমি মূলত এখানে তাপমাত্রার পরিবর্তনটা নিয়ে আলোচনা করব। তো সবাই আশা করি যতটুকু বুঝাইছি এতটুকু সবার ক্লিয়ার। তাহলে নেক্সট পার্টটায় যাব, খুব কঠিন কিছু না, পড়াটা ইজি, টপিকসটাও ইজি, টেনশন করার কিছু নাই, ঠিক আছে। বুঝে বুঝে নাও, পরবর্তীতে নিজের মাথায় থাকবে, পড়া লাগবে না, নিজে নিজে লিখতে পারবা। তাপ এত আহামরি পড়া লাগে না। হ্যাঁ, আসিফ খুব ভালো বলছো, হাত পাখার কথা বলছো, খুব ভালো। হাত পাখা চালালে এখন কেন ঠান্ডা লাগে তুমি নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারবে। আমি পরীক্ষার খাতায় যদি দেই যে গরমের দিনে হাত পাখা চালাইলে কেন গায়ে ঠান্ডা অনুভব হয়, ব্যাখ্যা করতে পারবা আশা করি। এখন তো সবই জানো তোমরা। তো এখন ভাইয়া চলে যাব আমাদের তাপমাত্রা জনিত কনসেপ্টটা। তো তাপমাত্রা কি, আগে এটা নিয়ে কথা বলবো, তারপরে আমরা আমাদের সূত্রতে চলে যাব, বেসিকে চলে যাব। তো সবাই তো অলরেডি বুঝে ফেলছি যে তাপমাত্রা কি। আসলে মূলত হচ্ছে তাপমাত্রা আমাদের একটা বস্তুর তাপীয় অবস্থাটাকে নির্দেশ করে। হ্যাঁ, যে বস্তুটাতে কি পরিমাণ তাপ আছে সেই অবস্থাটা নির্দেশ করে হচ্ছে তাপমাত্রা। তো তাপমাত্রাটা হচ্ছে বস্তুর কি তাপীয় অবস্থা নির্দেশক, মূল কথা হচ্ছে এইটা। তো তাপমাত্রা কি, আমরা তাপমাত্রা বস্তুর একটি সরাসরি বলবো যে বস্তুর তাপীয় অবস্থা। এখন এই অবস্থার দ্বারা আমরা কি বুঝি, যে কোন বস্তু থেকে তাপ কোন বস্তুতে যাতায়াত করবে, এটা আমরা তাপমাত্রার মাধ্যমে বুঝতে পারি। যেমন এই একটা বস্তু 20 ডিগ্রি সেলসিয়াস, বি একটা বস্তু 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখন কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ যাতায়াত করবে এটা ডিপেন্ড করবে তাপমাত্রার উপরে, ঠিক আছে। অনেকে মনে করে ভাইয়া 20 ডিগ্রির বস্তুটা অনেক বড়, এটাতে 30 ক্যালোরি বা 30 জুল তাপ আছে, কিন্তু এটা তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। আর এইটা হচ্ছে আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস, এখানে তাপ মনে করো
20 জুল। ওকে, কিন্তু এটার কি তাপমাত্রাটা বেশি। তো এখন কোন বস্তু থেকে, নরমালি সবাই বলবে কি যে এখান থেকে এখানে তাপ যাতায়াত করবে, কিন্তু না ভাইয়া, ওর তো তাপমাত্রা কম, তার মানে ওর প্রতি এককে যে তাপ শক্তি থাকার কথা ছিল অত শক্তি কিন্তু নাই, যার কারণে ওর তাপমাত্রা কম, আর ওর বেশি আছে বিধায় ওর তাপমাত্রাটা বেশি। তাহলে যার তাপমাত্রা বেশি তার প্রতি এককে তাপের পরিমাণটা বেশি আছে। তো আমাদের এই যে বস্তুটা, এটাকে আমরা এটার তুলনায় উষ্ণ বস্তু বলে থাকি বেসিক্যালি, ঠিক আছে? এটা বেশি গরম বস্তু, এটা তুলনামূলকভাবে কম। যেমন আমি আরেকটু বলি, 1 গ্লাস পানিতে আমি 2 জুল তাপ দিলাম, আর 1 ড্রাম পানিতে আমি 2 জুল তাপ দিলাম। দুইজনকে কিন্তু তাপ সেম দিছি, কিন্তু দুইজনের এখন তাপমাত্রা কি সেম হবে? 1 গ্লাস পানিতে 2 জুল তাপ দেওয়ার কারণে যে তাপমাত্রা পাবে, 1 ড্রাম পানিতে 2 জুল তাপ দেওয়ার জন্য কিন্তু সেম তাপমাত্রা হবে না। তাপের পরিমাণ কিন্তু সেম, কম বেশি করি। তো যদি সেম হয়, ধরো এখানেও সেম করে দিই, এখানে আমাদের 10 জুল 20 জুল তাপ আছে, এখানেও 20 জুল তাপ আছে, কিন্তু এটা অনেক বড় একটা বস্তু, এটা ছোট একটা বস্তু। ওকে, তো এখানে তাপমাত্রা এটা ছোট হওয়ার কারণে কি হবে, তার প্রতি এককে তাপ শক্তি বেশি হিসেবে তার তাপমাত্রাটা বেশি হবে, আর ও বড় হওয়ার কারণে ওর তাপমাত্রাটা কি হবে, কম হবে। তো তাপমাত্রা কি করে, কোন বস্তু থেকে বেসিক্যালি তাপ কোন বস্তুতে যাবে, অর্থাৎ উষ্ণতাটা কোন বস্তু থেকে কোনটাতে যাবে সেটা ডিপেন্ড করে, সেটা নির্ভর করে তাপমাত্রার উপরে। তো তাপমাত্রা বলে দেয় যে যেহেতু ওর তাপমাত্রা বেশি, তার মানে ওর কাছ থেকে তাপ শক্তি কম তাপমাত্রার এখানে আসবে, এবং আস্তে আস্তে যতক্ষণ পর্যন্ত দুইজনের তাপমাত্রা সেম হবে না ততক্ষণ পর্যন্ত তারা তাপের আদান প্রদান করবে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে তাপ এখানে আসবে, একটা পর্যায়ে যখন ওদের 15 ডিগ্রি সেলসিয়াস 15 ডিগ্রি সেলসিয়াস হবে তখন গিয়ে স্টপ হবে। তাহলে বেসিক্যালি আমরা তাপমাত্রা কি বুঝলাম, যে তাপমাত্রা হচ্ছে একটা বস্তুর তাপীয় অবস্থা নির্দেশ করে, এবং এর দ্বারা আমরা বুঝি যে কোন বস্তু থেকে তাপ শক্তি কোন বস্তুতে গিয়ে ট্রান্সফার হবে। ওকে, অর্থাৎ কোন এক বস্তু থেকে আরেক বস্তুতে তাপ যাতায়াতটা নির্দেশ করবে তাপমাত্রা, এর দ্বারা আমরা বুঝবো কার কাছ থেকে কার কাছে যাবে। তো যার তাপমাত্রা বেশি সব সময় তার কাছ থেকে তাপ শক্তি কম তাপমাত্রা বস্তুতে চলে যাবে। যদি তার তাপের পরিমাণ বেশি হয় কোনো সমস্যা নাই, তাপমাত্রা যেহেতু বেশি তার মানে এখান থেকেই তাপ এখানে আসবে। ওকে, তো আশা করি তাপমাত্রার কনসেপ্টটা আমরা সবাই বুঝতে পারছি। তো এই যে তাপমাত্রা, তার মানে এটা আমাদেরকে নির্দেশ করে একটা বস্তু থেকে আরেকটা বস্তু কত বেশি উষ্ণ, এটা আমাদেরকে নির্দেশ করে হচ্ছে তাপমাত্রা। তো তোমরা এখানে তাপমাত্রা কি বুঝলা, তাপ কি আগেই বুঝলা? কিছু কথা বলছি, দেখো তাপের পরিমাণ বস্তু বড় ছোট হইলে তাপের পরিমাণ কিন্তু ভিন্ন হবে, কিন্তু তাপমাত্রা সেম হইতেও পারে। তো এখানে তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার, তাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার, ঠিক আছে? তো এই যে বিষয়গুলা, এগুলো দিয়ে কিছু পার্থক্য থাকবে, তাহলে তাপ ও তাপমাত্রার মধ্যকার পার্থক্য আমাদের পরীক্ষার হলে আসতে পারে, তাহলে এটাও তোমরা নোট করে ফেলবা যে তাপ ও তাপমাত্রার মধ্যকার পার্থক্য কি। তো আমরা তাপমাত্রা কি বুঝলাম, তাপ ও তাপমাত্রার মধ্যকার পার্থক্য বুঝলাম। এখন এই পার্থক্যে আমি একটা কথা বলছি, সবাই একটু খেয়াল করে দেখ, কি যে হ্যাঁ, যখন কিনা ও 15 ডিগ্রি সেলসিয়াস হবে, এও 15 ডিগ্রি সেলসিয়াস হবে, তখন আর কোনো তাপ শক্তি যাতায়াত করবে না। মানে তখন আর তাপের কোনো গতি থাকবে না। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এই বস্তু এবং এই বস্তু এখন তাপীয় ভাবে সমতা অর্জন করছে বা সাম্যাবস্থা অর্জন করছে, রাইট? সবাই বোঝার চেষ্টা করো, যখন কিনা দুইজনের তাপমাত্রা সেম হয়ে গেছে তখন আর ওদের মধ্যে কোনো তাপ যাতায়াত করতেছে না। যখন সেম ছিল না তখন কাছাকাছি আসতে পরে তারা তাপ আদান প্রদান করতেছে, বাট যখন কিনা তাপমাত্রা সেম হয়ে গেছে তখন আর এই বস্তু থেকে এই বস্তু বা এই বস্তু থেকে এই বস্তুতে কোনো প্রকার তাপ যাতায়াত করতেছে না। তার মানে কি বোঝা যাচ্ছে, যে তারা তাপগতভাবে একে অপরের সাথে এখন সমতায় আছে বা সাম্যাবস্থায় আছে। ওকে, তো ভাইয়া এই জিনিসটা দুইটা বস্তুর মধ্যে যদি পাশাপাশি অবস্থিত দুইটা বস্তুর মধ্যে যদি তাপের কোনো প্রকার আদান প্রদান না ঘটে, অর্থাৎ তাপ যদি গতি না পায়, তাহলে ওই অবস্থাটাকে আমরা বলি তাপীয় সমতা বা সাম্যাবস্থা। আর এই কনসেপ্ট থেকে একটা সূত্র তৈরি হয়েছে, সেই সূত্রটাকে আমরা বলে থাকি তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র বা সাম্যাবস্থা সূত্র। ওকে, তা আমি তোমাদেরকে অলরেডি বুঝাই ফেলছি সূত্রটা, জাস্ট একটা বিষয় অ্যাড করতে হবে, সেটা কি, যে এখানে অলরেডি এই দুইটা বস্তু তাপগতভাবে সাম্যাবস্থায় আছে, তুমি অলরেডি কনফার্ম।
বা ধরো এটা একটা থার্মোমিটার বা একটা লাঠি কল্পনা করো, আমার বডিতে একটা টেম্পারেচার আছে, আমার এই লাঠিতেও কিছুটা আছে, হ্যাঁ, কিন্তু কম বেশি, ধরো লাঠিতে কম আমার বডিতে বেশি, আমি এটাকে টাচ করলাম, এখন কি হবে যে আমার বডি থেকে কিছু তাপ লাঠিতে চলে আসবে। কতক্ষণ পর্যন্ত আসবে ভাইয়া? আমার বডি থেকে কিছু তাপ লাঠিতে আসবে যতক্ষণ পর্যন্ত দুইজনের তাপমাত্রা সমান না। আচ্ছা, সমান হয়ে গেল, এখন আর তাপ আসতেছে না। আমার বডিটা কিন্তু আবার তোমার পরিবেশের সাথে কি সাম্যাবস্থায় থাকে, না হলে তো সারাক্ষণ আমার বডি থেকে তাপ বের হবে, মানে আমার পরিবেশ এবং বডি এটা আমাদের তাপগতভাবে সাম্যাবস্থায় থাকে, ঠিক আছে? তাহলে পরিবেশ এবং আমার বডি তাপগতভাবে সাম্যাবস্থায়, আবার আমার বডি এই লাঠি বা ধরো এটা থার্মোমিটার তার সাথে তাপগতভাবে সাম্যাবস্থায়। তাহলে তিনটা বস্তুর মধ্যে আমার বডি আর পরিবেশ, ধরো এখানে এটা পরিবেশ, এটা আমার বডি, আর এই লাঠিটার কথা যেটা বলতেছি, ধরো এটা হলো লাঠি, সে আমার সাথে সমতায়। তো ভাইয়া আমার সাথে সমতা হইতে গেলে কি তার তাপমাত্রা 15 হইতে হবে, নাহলে তো সে সমতায় আসতে পারবে না। ওকে, ওর তাপমাত্রা আমার সাথে সমতায় আসা মানে, আবার আমি যদি এর সাথে সমতায় থাকি, তাহলে ধরো এটা হচ্ছে সি, সি যদি বি এর সাথে সমতায় থাকে আর বি যদি এ এর সাথে সমতায় থাকে, তাহলে আমরা কি বলতে পারি না যে এ আর সি এরাও একে অপরের সাথে সমতায় আছে? তাইলে এ বি সি কারো কাছ থেকে কোনো তাপ যাতায়াত করবে না। তো এই যে ঘটনাটা, যে দুইটা বস্তু যদি, আমি বলতেছি সবাই মনোযোগ দিয়ে শুনো, দুটি বস্তু যদি একে অপরের সাথে তাপগতভাবে সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ তাদের মধ্যে যদি কোনো তাপের আদান প্রদান না হয়, তাহলে তৃতীয় আরেকটি বস্তু যদি এদের যে কোনো একজনের সাথে তাপীয় সমতায় চলে আসে, তাহলে সে অবশ্যই অপর বস্তুর সাথে তাপীয় সমতায় থাকবে। তো এই কনসেপ্টটাকে আমরা বেসিক্যালি বলে থাকি তাপগতিবিদ্যার 0তম সূত্র বা আমাদের 0তম সূত্র বা 0th ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, তো আমরা সবাই আশা করি তাপগতিবিদ্যার 0তম সূত্রটা বুঝতে পারছি। রাকায়েত, তুমি খুব ভালো একটা কোশ্চেন করছো। যদি আমাদের বেশি তাপমাত্রার বস্তুতে ওই পরিমাণ না থাকে, খুবই ভালো কোশ্চেন, যে ধরো সমতায় আনতে গেলে তাকে যতটুকু তাপ দিতে হবে তার মধ্যে সেটা নাই, সে কিন্তু তার মধ্যে থেকে কিন্তু আসতেই থাকবে। ওকে, প্রয়োজনে তার ওই তাপমাত্রায় আসতে গেলে তাপের যে পরিমাণটা সেটা, এখন ধরো আমার একটা পর্যায়ে আমার আছে, শরীরে আছে 10 জুল তাপ, তো 10 জুল তাপ, আমার তাপমাত্রা ধরো 5 ডিগ্রি সেলসিয়াস। এখন বেশিকে আমার যে পরিমাণ দিতে হবে আমার কাছে সেই পরিমাণ নাই, যতটুকু দেওয়ার ছিল সেটা দিয়ে দিছি, আমার কাছে এখন আর নাই। তো আমার যেটা ছিল সেটা যদি দিয়ে দেয়, আমার টেম্পারেচারটা কিন্তু ডাউন হইতেই থাকবে। এখন এমনও হতে পারে যে আমার একদম যখন জিরো সব সম্পূর্ণ দিয়ে দিছি, তখন তো আমি পুরো ঠান্ডা হয়ে গেছি, আমার বডি পুরো ঠান্ডা। ওকে, তো ওই মুহূর্তে আমার টেম্পারেচারটা কত হবে সেটা একটু চিন্তা করো। যদি তারপরও সমতা না আসে, তাহলে নেগেটিভে যেতে হবে আমাদের, তখন টেম্পারেচারটাকে কি করতে হবে, নেগেটিভে নিয়ে নিতে হবে, অর্থাৎ সে নেগেটিভের দিকে যাবে। তো নেগেটিভ তাপমাত্রা আমরা পাই না, অবশ্যই পাই, দেখছো তোমরা অলরেডি। ওকে, যতক্ষণ পর্যন্ত সমান হবে না ততক্ষণ পর্যন্ত নিবে। ওকে, তো যদি না পায় তাহলে সে নেগেটিভে চলে যাবে, ফাইনালি জিরোর পরে সে নেগেটিভের দিকে চলে যাবে। আচ্ছা, এবার তাপগতিবিদ্যার এই 0তম সূত্রের কনসেপ্টটা থেকেই আসলে আমাদের তাপমাত্রার বিভিন্ন স্কেল প্রতিষ্ঠা করছে। তো তাপমাত্রার স্কেল প্রতিষ্ঠা করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে, আমি একে একে বলবো এখন। তো আমি আবার সামারি টেনে নিয়ে আসতেছি।
আচ্ছা রাকায় দুইটা বস্তু এখানে, ঠিক আছে? তো আমাদের এখানে তাপ যা আছে আছে, ধরো এখানেও তাপ আছে, এখানে 15 জুল, এখানে ধরো 5 জুল। এটা তাপমাত্রা ধরো 2 ডিগ্রি সেলসিয়াস, এটা ধরো 10 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো নরমালি এখন যেটা ঘটবে সেটা হচ্ছে যে ওর এই তাপমাত্রা ওর কাছাকাছি 2 আর 10 মানে 12, 2 দ্বারা ভাগ করলে 6, ওর তাপমাত্রা ডাউন করে নিয়ে আসতে হবে কিসে? 6। ঠিক আছে, আমরা বেসিক্যালি যদি করি, তা আমি যদি 6 ডাউন করে নিয়ে আসতে চাই, তাহলে আমার এখানে ওকে 6 আনার জন্য একটা বিষয় জাস্ট চিন্তা করো, আমি তো এই জিনিসটাকে নিয়ে কথা বলতেছি। ওকে, যে 10 ডিগ্রি সেলসিয়াস, তো 10 ডিগ্রি সেলসিয়াস থেকে আমার তাকে নামায় নিয়ে আসতে হবে। তো ওর এই 10 ডিগ্রি কিসের উপর বেস করে হয়েছে? এই তাপের উপর বেস করে হয়েছে। এখন এই তাপটা যেটা একটু ভালো করে চিন্তা করো, এই তাপ তার মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ তার মধ্যে এই টেম্পারেচার থাকতেছে। এখন আমি যদি এই তাপের পরিমাণ 1 জুল কমায় দিই, ধরো এটা 4 জুল করে দিলাম, তাহলে কি তাপমাত্রা 10 থাকবে? ধরো তাপমাত্রা কত হলো? 8 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। সেই 1 জুলটা কার কাছে চলে আসছে? 15 জুলের কাছে চলে আসছে। তার মানে 15 জুল তখন হয়ে যাচ্ছে ধরো 16 জুল। তো 16 জুল যখন হবে তখন নিশ্চয়ই ওর তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসে থাকবে না, তাপমাত্রা অবশ্যই বেড়ে যাবে। সেটা 2.5 হতে পারে, 3 হতে পারে, বা সামথিং একটু বাড়বে। আমি তার তাপমাত্রা আরো কমায় নিয়ে আসবো, 3 জুল নিয়ে আসলে সে 6 হয়ে যাবে। এখানে তাপটাকে আরেকটু বাড়তেছে, তার তাপমাত্রা আরো একটু বাড়তেছে। আমি তার তাপ আরো একটু কমায় নিয়ে আসবো, 2 এ নিয়ে আসলে কি হবে? তার তাপমাত্রা হয়ে যাবে 4 ডিগ্রি সেলসিয়াস। ওর কি হচ্ছে? আরো একটু বাড়লো তাপমাত্রা। ঠিক আছে, তো এভাবে আমরা যদি তাকে 1 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি, 1 জুল তাপে নিয়ে আসি, ধরো তাকে যদি 1 জুলে নিয়ে আসি, তাহলে তার তাপমাত্রা থাকবে 2 ডিগ্রি সেলসিয়াস। তো দেখো আমি 1 জুলে নিয়ে আসলে নরমালি তো সে তার কাছাকাছি তো আসতেছে না। তো যে কথাটা হচ্ছে যে আমাদের তাকে এটার উপর ডিপেন্ড করবে না, মূলত আমাদের সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করতেছে তাপমাত্রা যেটা পার্থক্যের উপরে। আমার এই তাপমাত্রা এখান থেকে কিছু তাপ চলে গেলে, এটা যেহেতু ধরো ছোট বস্তু, তো তাপমাত্রা অনেক দ্রুত হ্রাস পাবে। ঠিক আছে, আমার মূল টার্গেট হতে হবে এই তাপমাত্রার সাথে এই তাপমাত্রাটাকে মিলানো। এই তাপমাত্রার সাথে এই তাপমাত্রা মিলাইতে গিয়ে আমার তো যেটুকু তাপ যাতায়াত করা, সেটা ওর কতটুকু চাহিদা বাকি সেটা না, ওদের তাপমাত্রাটাকে সেম করতে আমার যা করতে হয়। কথা বুঝতে পারছো? এখন তুমি যে কোশ্চেনটা করতেছো যে ওর তাপের চাহিদাটুকু পূরণ করতে গেলে, হ্যাঁ ওর তাপের চাহিদা তো অনেক বেশি থাকতে পারে। এখন একটা ড্রামের পানিকে আমি গরম করতে যে পরিমাণ তাপ দিতে হবে, সেটা আমার এখানে নাও তো থাকতে পারে, স্বাভাবিক কথা, সেটা আমার এখানে তো নাও থাকতে পারে। বাট আমার তাপমাত্রার পার্থক্যটাকে আমার মেনটেন করতে হবে। এখানে মূল কথাটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো আমাদের তাপমাত্রার পার্থক্য অবশ্যই আমরা মিলে আনতে পারবো। ওকে, আচ্ছা, তো আমি আজকে আর 3টা ডেফিনিশন পড়ালে আমরা আগামী ক্লাসে এই পার্টটা শেষ করতে পারবো। সেটা হচ্ছে যে আমরা তাপ কি জানলাম, তাপের মতবাদ জানলাম, তাপের প্রকারভেদ জানলাম, তাপের সোর্স কি মানে উৎস কোথা থেকে সেটা জানলাম, এবং তাপের প্রভাবে কি ঘটতে পারে সেটাও শিখছি। তাপের প্রভাবে ঘটতে পারে যে অনেকগুলো কজের মধ্যে একটা কজ অর্থাৎ তাপমাত্রা, সেটা সম্পর্কে আমরা জানলাম, এবং তাপমাত্রার পার্থক্য তাপের সাথে কি কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করছি, আমরা সেটাও জানলাম। তারপরে কি এই তাপমাত্রা পার্থক্যের আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম একটা ঘটনা পাই, সেটা হচ্ছে সমতা নামক একটা বিষয় চলে আসে। এই সমতার বিষয়টা থেকে আমরা কি পাইছি? একটা সূত্র পেয়ে গেছি, তাপগতিবিদ্যা শূন্যতম সূত্র বা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, যেটা কিনা হচ্ছে যে দুইটা বস্তু যদি পরস্পরের সাথে তাপীয় সমতায় থাকে, তাহলে এদের যে কোনো একটির সাথে তৃতীয় একটি বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকলে অপর বস্তুর সাথেও সে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। ওকে, যে কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা আসলে থার্মোমিটার বানাবো। তাহলে থার্মোমিটার কাকে বলে অলরেডি সবাই জানি, যে এটা হচ্ছে একটা কি মিটার বা স্কেল, যার মাধ্যমে আমরা একটা বস্তুর তাপমাত্রা পরিমাপ করতে পারি। একটা বস্তুর শরীরে কি পরিমাণ তাপমাত্রা আছে বা তাপের পরিমাণ থেকে আমরা তাপমাত্রা পার্থক্য থেকে আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ তাপমাত্রা সম্পর্কে নলেজ নিতে পারি। আমরা নরমালি হাত দিয়ে তাপ অনুভব করতে পারি, তার সে কতটুকু উষ্ণ বা গরম সেটা বুঝতে পারি, বাট অ্যাকুরেটলি আমরা পরিমাপ করতে পারি না।
এখন অ্যাকুরেটলি পরিমাপ করার জন্য বিভিন্ন সময় রিসার্চ করতে 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 বিভিন্ন পদার্থ নিয়ে রিসার্চ করতে করতে দেখছে যে তাপের সাথে খুব দ্রুত ইন্টারেক্ট করে কে। তো এরকম ভাবে করতে করতে অনেক কিছু পাইছে। আমি তোমাদের সুপরিচিত একটা পদার্থের কথা বলতেছি, পারদ। ওকে, এই পারদে কি হয়, তাপ দিলে সে খুব সুন্দর করে প্রসারিত হয়, আবার তাপ সরায় নিলে সে সংকুচিত হয়ে যায়। মানে তাপের সাথে সে একেবারে প্রায় অ্যাকুরেটলি কাজ করে। তাপের পরিমাণ বাড়াচ্ছি, সে ঠিক সেম পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তো বিভিন্ন পদার্থের তাদের উষ্ণতার উপর কিছু ধর্ম নিয়ে চিন্তা করে আমাদের থার্মোমিটার গুলো তৈরি করা হয়েছে। তো আমরা বাজারে যে থার্মোমিটার গুলো দেখি সেটা হচ্ছে পারদ দিয়ে তৈরি, পারদ থার্মোমিটার। তাহলে যে সকল পদার্থগুলোর উষ্ণতার কনসেপ্ট ব্যবহার করে আমরা থার্মোমিটার তৈরি করছি, ওই পদার্থগুলোকে বলা হয় উষ্ণতামিতিক পদার্থ। তো আমাদের পরীক্ষা হলে প্রায় জ্ঞানমূলক কোশ্চেন আসে যে উষ্ণতামিতিক পদার্থ কি। তাহলে আমরা অবশ্যই বলবো যে সকল পদার্থের উষ্ণতার ধর্ম কি, তাপ দিলে সে প্রসারিত হবে, তাপ সরায় নিলে হ্রাস পাবে। এক্সাম্পল তোমরা পারদ বলে দিবা যে সকল পদার্থের উষ্ণতার ধর্ম। বা আমি গ্যাসীয় পদার্থের কথা বলতে পারি। গ্যাসীয় পদার্থে কি, আমরা যদি বলি যে চাপকে স্থির রেখে তাপমাত্রা বাড়াইলে আমার কি আয়তন সমানুপাতিকভাবে বৃদ্ধি পায়, আমরা ফার্স্ট পার্টে পড়ে আসছি। আবার আমি যদি আয়তনকে স্থির রাখি তাহলে তাপমাত্রা বাড়াইলে চাপ বৃদ্ধি পাচ্ছে সমানুপাতিকভাবে। তাহলে এই যে কনসেপ্টটা, তো একটা পদার্থের যে কনসেপ্টকে ব্যবহার করে আমরা থার্মোমিটার তৈরি করি বা যে ধর্মকে ব্যবহার করে থার্মোমিটার তৈরি করি, সেই ধর্মটাকে বলা হয় উষ্ণতামিতি ধর্ম। যেমন কি পারদের ধর্ম কি, তাপ দিলে সে প্রসারিত হবে, তাপ সরাইলে সে সংকুচিত হবে। তাহলে পারদের এই ধর্মটাকে কাজে লাগায় আমরা যে থার্মোমিটারটা তৈরি করতেছি, পারদ থার্মোমিটার, তাহলে এই ধর্মটার নাম হচ্ছে উষ্ণতামিতি ধর্ম। তাহলে আমি আবারও সামারি আকারে সংজ্ঞা যেটা বলি, যে কোনো একটা পদার্থ যে ধর্মকে কাজে লাগিয়ে থার্মোমিটার তৈরি করা হয়, ওই ধর্মকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। আর উষ্ণতামিতিক পদার্থ কাকে বলে, যে উষ্ণতার ধর্ম, যে সকল পদার্থে উষ্ণতার ধর্ম কাজে লাগিয়ে থার্মোমিটার তৈরি করা হয়, ওই সকল পদার্থকে আমরা বলে থাকি উষ্ণতামিতিক পদার্থ। তো আশা করি থার্মোমিটার কি, উষ্ণতামিতিক ধর্ম কি, উষ্ণতামিতিক পদার্থ কি আমরা বুঝতে পারছি। যদি এই পর্যন্ত আমরা বুঝতে পারি, তাহলে আগামী ক্লাসে আমরা থার্মোমিটার বানানো শুরু করব, অর্থাৎ কিভাবে একটা থার্মোমিটার তৈরি করা যায়, কোন ফর্মুলা দিয়ে থার্মোমিটার কাজ করবে, এই বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসে ক্লাস করব। এবং শেষ করতে পারলে আমরা অঙ্ক করব ইনশাআল্লাহ। তো আজকে যে ক্লাসটা করছি বেসিক ক্লাস ছিল, অনেক আলোচনা বা পরিচিতি ক্লাস ছিল। আগামী ক্লাসে এত পরিচিতি আসবে না, পরিচিতির চাইতে আগামী ক্লাস হচ্ছে আমাদের ক্যালকুলেশন পার্টটা বেশি আসবে। ওকে, আজকে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ছিল না, কিছুই ছিল না। আজকে আমাদের সবকিছুর সাথে পরিচিতি পার্ট ছিল। তো আমি আজকে যা যা ওয়ার্ড ব্যবহার করছি, যে টপিকসগুলোর নাম মুখে নিয়েছি, সবগুলো টপিকস তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা আমাকে বলো, তাহলে আমি ক্লাসটা অফ করব। সবাই ক্লিয়ারলি কনসেপ্টটা বুঝতে পারছো কিনা আমাকে বলো, তাহলে আমি আজকে আর ক্লাস দীর্ঘায়িত করব না, আগামী ক্লাসে আমরা বাকি পার্টটা শেষ করব। ঠিক আছে? তাপ কি সবার ক্লিয়ার হয়েছে কিনা, তাপের মতবাদ দুইটা ক্লিয়ার হয়েছে কিনা, তাপ কয় প্রকার, অনুভূত তাপ, সুপ্ত তাপ, বিকীর্ণ তাপ ক্লিয়ার হয়েছে কিনা, তাপ কোথা থেকে আমরা পেতে পারি সেই সোর্স গুলো, তারপরে তাপের প্রভাবে কি হইতে পারে, আমি কয়েকটা एग्जांपल দিয়েছি, তোমাদেরকে আমি ছবি দিয়ে দিব, আরো অনেকগুলো एग्जांपल পাবা। তার মধ্যে আমাদের যেটা দরকার ছিল তাপমাত্রা, সেটা নিয়ে আমরা কথা বলছি। তাপমাত্রা কি আমরা বুঝছি কিনা, তাপমাত্রা এবং তাপের মধ্যকার পার্থক্য ক্লিয়ার হয়েছে কিনা, এগুলো সব দেখো, কোথাও কোনো কনফিউশন আছে কিনা। তারপরে ফাইনালি আমরা যেটা পেয়েছি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, সেটা ক্লিয়ার কিনা আমাকে বলো। আর যে সূত্রের উপর ভিত্তি করে আমরা থার্মোমিটার তৈরি করব, থার্মোমিটারটা কি সেটা ক্লিয়ার কিনা, থার্মোমিটারের ভিতরে যে পদার্থটা থাকে সেটাকে কি বলে, তার যে ধর্ম সেটাকে কি বলে, এগুলো সব আলোচনা করেছি। ঠিক আছে? তো প্রতিটা কনসেপ্ট, প্রতিটা পার্ট ভালোভাবে বুঝতে পারছো কিনা আমাকে বলো। সবার কোনো প্রবলেম আছে কিনা জানাও। আচ্ছা, শূন্যতম সূত্রটা আমি আবারও বলি। শূন্যতম সূত্রটা হচ্ছে বেসিক্যালি কি, যে যদি দুইটা বস্তু একে অপরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, বুঝে নাও, ডিরেক্ট বইটা তোমরা বই থেকে পড়ে নিও, আমি বুঝানোটা বুঝাচ্ছি। ঠিক আছে? বুঝে নাও, তাহলে নিজে নিজেই লিখতে পারবা। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র মানে হচ্ছে গতি নাই, গতি জিরো।
আর গতি জিরো কথাটাকে আমরা বলবো তাপের সমতা বা সাম্যাবস্থা। ওকে, তো দুইটা বস্তু, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এই দুইটা বস্তু একে অপরের সাথে সমতায় আছে। হ্যাঁ, একে অপরের সাথে আমি বললাম সমতায়। এখন তৃতীয় একটা বস্তু সি, সে বি এর সাথে সমতায় আছে। আমরা সমতা অবশ্যই তাপ নিয়ে বলতেছি। তাহলে একটা জিনিস মানে নরমালি চিন্তা করো যে এ আর বি যদি সমতায় থাকে মানে ওদের মধ্যে কোনো তাপ আদান প্রদান হচ্ছে না, আবার বি আর সি যদি সমতায় থাকে মানে ওদের মধ্যে কোনো তাপ আদান প্রদান হচ্ছে না। এই কথাটা মানেটা কি, যে বি এর যে তাপমাত্রা আর সি এর যে তাপমাত্রা সেম, তাই এই জন্যই তো সমতায় আসছে। তাপমাত্রা সেম হইলেই কেবল তাপ যাতায়াত করবে না। তাহলে যদি সেম হয়, বি এর তাপমাত্রা যদি আবার এ এর তাপমাত্রা সেম হয়, তাহলে ধরো এটা 15 ডিগ্রি সেলসিয়াস, এটাও 15 ডিগ্রি সেলসিয়াস, এটাও 15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি আমরা এই বস্তু দুইটাও একে অপরের সাথে সমতায় আছে বলতে পারি? এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম কনসেপ্ট, যে তিনটা বস্তুই একে অপরের সাথে সমতায় আছে, যার কারণে তাদের মধ্যে কোনো প্রকার তাপের আদান প্রদান হচ্ছে না। আর তাপের আদান প্রদান না হওয়ার কারণে তাপের গতিটা শূন্য, তাই আমরা এটাকে বলি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আশা করি সবাই ক্লিয়ার। মুশফিক, তুমি ক্লিয়ার কিনা আমাকে জানো। ওকে, ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই নেক্সট ক্লাসের জন্য রেডি থেকো। আল্লাহ হাফেজ।